বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়ছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। তোমাদের তৃতীয় সেমিস্টারে পরীক্ষার নোটিশ কিন্তু ইতিমধ্যেই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। খুব বেশি কিন্তু আর দেরি তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষার জন্য নেই। তাই বাংলা মেজর ছাত্রছাত্রীদের যে টপিক বা সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের, সেখান থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য পড়তে হচ্ছে গুরুত্ব সহকারে তার লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেরি না করে মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক। সবার প্রথমেই একটা ডিসক্লেমার বা একটা বার্তা দিয়ে রাখি, যেহেতু এটা জাতীয় শিক্ষানীতি অনুসারে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে তার প্রথমবার তৃতীয় সেমিস্টারে পরীক্ষা হতে চলেছে, তাই এবছর যেহেতু সিলেবাসটা অনেকটাই বড়, তোমাদের কিন্তু প্রশ্নের সংখ্যা একটু বেশি পরিমাণেই পড়তে হবে। প্রশ্ন সংখ্যা যেহেতু বেশি, তোমরা কিন্তু অনেকেই আমাকে বলে দাদা এটা কি করে সাজেশন হয়, এটা তো তুমি সবটাই দিয়ে দিলে, কিন্তু সে অর্থে দেখতে গেলে তোমাদের সিলেবাসে দেখবে কতগুলো করে টপিক রয়েছে, সেটা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কোনটা ছেড়ে কোনটা পড়বে সেটাই কিন্তু এখন বাছাটা মুশকিল হয়ে যায়। তার মধ্যে থেকেও যেগুলো মোটামুটিভাবে বিগত বছরের প্রশ্নগুলো যেরকম ধারায় এসছে তার উপর বেসিস করে আমরা একটা সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। যেহেতু বিগত বছরের প্রশ্নগুলো তোমরা কমন পেয়েছো, তার কিন্তু ভরসা রেখেই আমরা এবছরের প্রশ্নগুলোকে তোমাদের কাছে সাজানোর চেষ্টা করেছি। তাহলে দেখো কোন প্রশ্নগুলো পড়বে তোমরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর 1 পেপারে তোমাদের 2025 সালে যে সাজেশন, সেখানে পড়তে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ। এখানে তোমাদের একক 1-এ রয়েছে গদ্য এবং প্রবন্ধ সাহিত্যের ধারা, যেখানে দেখো এক একটা প্রশ্ন আমি অনেকভাবে ঘুরিয়ে রেখেছি যাতে তোমাদের একটা প্রশ্ন পড়লে বিভিন্ন প্রশ্ন পড়া কিন্তু হয়ে যাবে। প্রথম প্রশ্ন বলছে বাংলা গদ্য ভাষা নির্মাণে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো। এটা একটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অন্যতম ব্যক্তি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্য রচনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন বলছে বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা কিরূপ ছিল, অথবা রামমোহন রায়কে আধুনিক ভারতের অগ্রদূত কেন বলা হয় বা বলা হয় কেন। খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। তৃতীয় প্রশ্ন দেখো বলছে বাংলার সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন এবং তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব নিরূপণ করো। দুটো কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, নয় বঙ্গদর্শন দেবে নয় তত্ত্ববোধিনী দেবে, ঠিক আছে। পরবর্তীতে বলছে বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরে দুলাল এবং হুতম প্যাঁচার নকশা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। যে কোনো একটি কিন্তু দিতে পারে এবছর। 5 দাগের প্রশ্নে বাংলা গদ্য ভাষার বিকাশে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিপিবদ্ধ করো, অথবা প্রশ্নটা দিতে পারে বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন বলছে ভূদেব মুখোপাধ্যায় প্রবন্ধ সাহিত্যের বা প্রবন্ধ বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। 7 দাগের শেষ এই অংশের প্রশ্ন বলছে বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর অথবা প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো। এই হচ্ছে গদ্য প্রবন্ধের ধারা অংশ থেকে তোমাদের ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন, যেগুলো এবছর তৈরি রাখতেই হচ্ছে। এবার দেখে নেব কাব্য কবিতা অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে দেখো বাংলা সাহিত্যিক মহাকাব্য ধারায় নবীনচন্দ্র সেনের অবদান উল্লেখ করো। বাংলা কাব্যে মধুসূদন দত্তের কবি প্রতিভার বিশ্লেষণ করো। বাংলা গীতি কবিতার জনকরূপে বিহারীলাল চক্রবর্তীর কাব্যের মূল্যায়ন করো। বাংলা মহাকাব্য ধারায় বৃত্রসংহার কাব্যটির গুরুত্ব আলোচনা করো। 5 দাগের প্রশ্ন দেখা বলছে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় কিভাবে নূতন ও পুরাতন ভাবধারার মিলন ঘটেছে তা আলোচনা করো। 6 দাগের প্রশ্নে বলছে ত্রয়ী কাব্য বলতে কোন কাব্যকে বোঝায়, কাব্যটি রূপায়ণে রচয়িতার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এবং 7 দাগের প্রশ্নে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবি প্রতিভার পরিচয় দাও। এরপর কথা সাহিত্য বা উপন্যাসের ধারা, যেখানে তোমরা পড়বে বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, রবীন্দ্রনাথের উপন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা, বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি স্থানীয় উপন্যাসগুলির উল্লেখ করে বাংলা উপন্যাসে তার অবদান আলোচনা করো। 5 দাগের প্রশ্ন সামাজিক ও পারিবারিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো, অথবা ঘুরিয়ে দিতে পারে ঐতিহাসিক উপন্যাস বলতে কি বোঝায়, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের গুরুত্ব আলোচনা করো। 6 দাগের প্রশ্নে বলছে বাংলা উপন্যাস সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো, অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের ক্ষেত্রে অবদান বা কৃতিত্ব বিচার করো। এরপর আমরা চলে আসব
আমাদের পরবর্তী অংশ অর্থাৎ নাটকে একক 4। এখান থেকে তোমরা পড়বে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব বিচার করো। পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব যে কোনো দুটিভাবে দিতে পারে, একদম ডাইরেক্ট দিতে পারে পৌরাণিক নাটক রচনায়, বা একটি শ্রেণীবিন্যাস এগিয়ে দিল পৌরাণিক নাটক বা ঐতিহাসিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষ, অথবা ডাইরেক্ট দিতে পারে নাটক সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান লিপিবদ্ধ করো। বাংলা নাটকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান, এটা কিন্তু ইম্পর্টেন্ট এবছরের জন্য। এবার একটি কোট লাইন তুলে দিতে পারে অলিক কুনাট্য রঙ্গে মজে লোকের আর বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। বক্তব্যটির অনুসরণে বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের নাট্যকৃতি বিচার করো। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটকগুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন শেষ, দীনবন্ধু মিত্রের প্রহসন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এই সামগ্রিক যে তোমাদের আমি সাজেশনটা দিলাম, এখান থেকে আশা করছি তোমরা মেজর 1 পেপারে অবশ্যই কিন্তু কোনো না কোনো প্রশ্ন কমন পাচ্ছ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরপরে আমরা মেজর 2 পেপার ভাষাতত্ত্বের অংশের আলোচনা এবং তার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। ততদিন এই প্রশ্নগুলো ভালো করে একবার দেখে নাও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য।